আজকে আমরা একটি কোরিয়ান মুভি দেখব যেখানে একটি প্লেন হাইজ্যাক করা হয়। এই চরম পরিস্থিতিতে সবার জীবনের লড়াইয়ের চেষ্টা নিয়েই এই মুভিটি তৈরি করা হয়েছে। সাল 1969। তেইন ও দোংচলকে দেখানো হয়। তারা যুদ্ধ বিমানে ছিল আর প্র্যাকটিস করছিল। তারা অনেক দূর যাবার পর কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয় একটি প্লেন নর্থ কোরিয়ার দিকে যাচ্ছে, আর প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়। তারা প্লেনটির কাছে যায় আর ল্যান্ড করার জন্য বলে, কিন্তু পাইলট ল্যান্ড করছিল না। তেইন পাইলটকে চিনত, তার নাম ছিল মিনসু। তেইন মিনসুকে দেখে বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। তেইনকে নির্দেশ দেওয়া হয় প্লেনের একটি পাখায় ফায়ার করার জন্য, কিন্তু তেইন সেটা করে না। এরপর তেইন ও দোংচলকে স্কোয়াড লিডারের অফিসে দেখানো হয়। স্কোয়াড লিডার বলে, তোমার জন্য আমাদের 51 জনকে নর্থ কোরিয়া নিয়ে যেতে পেরেছে। তেইন বলে, আমি বুঝতে পেরেছি যে প্লেন হাইজ্যাক করা হয়েছে। মিনসুকে অনেক চিন্তিত লাগছিল। লিডার বলে, এমন কিছুই ছিল না। দংচলকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয় আর তেইনকে রিজাইন করার জন্য আদেশ দেওয়া হয়। পরের দৃশ্যে কিম ইয়ংদুকে দেখানো হয়। ইয়ংদু মাত্রই জেল থেকে ছাড়া পায়। তেইন তার স্ত্রীর সাথে বাড়িতে আসে, সেখানে তাদের সাথে মিনসুর স্ত্রী ও সন্তানও থাকে। প্লেনটি হাইজ্যাক হবার পর তেইন তাদের দায়িত্ব নেয়। কিছুদিন পর সেই 51 জন থেকে 39 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকি 12 জনকে ছাড়া হয় না। তাদেরকে নর্থ কোরিয়াতেই আটকে রাখা হয়। তেইন ও পাইলটের স্ত্রী সেখানে এসেছিল এই আশা নিয়ে যে মিনসুকেও হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের সেই আশা আর পূরণ হয় না। পরদিন এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জেল থেকে ছাড়া পাওয়া ইয়ংদু এই খবর খুব শান্ত দৃষ্টিতে দেখছিল। এরপর দেখানো হয় 1 বছর সময় কেটে গেছে। তেইন একজন পাইলট হিসেবে কাজ করছে। সে চাকরি ছাড়ার পর থেকে এই কাজ করলেও কখনো কোনো প্লেন একা ল্যান্ড করেনি, কারণ সবাই এখনও সেই ঘটনার জন্য তাকে দোষারোপ করে। এমনকি তার ক্রু মেম্বাররাও তার অগোচরে তাকে নিয়ে কথা বলে। এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে আমরা ইয়ংদুকেও দেখতে পাই। এয়ারপোর্টে ইয়ংদু একটি ছেলের সাথে কথা বলছিল আর তার সাথে বন্ধুর মতো হতে চাইছিল, কিন্তু ছেলেটি তা পছন্দ করে না। অন্যদিকে তেইন ও কিউসিক ফ্লাইটের আগে কথা বলছিল। তারা সেই ঘটনা নিয়ে কথা বলছিল। যাত্রীদেরকে প্লেনে ওঠার জন্য গেট খুলে দেওয়া হলে সবাই অনেক তাড়াহুড়ো করে প্লেনে উঠে পড়ে। সেখানে একজন বৃদ্ধা মহিলার কাছে একটি মুরগি ছিল, যা দেখে অন্য যাত্রীরা অনেক বিরক্তি প্রকাশ করছিল। ক্রু মেম্বাররা পরিস্থিতি সামলাতে পারছিল না। তখন তেইন ককপিট থেকে বেরিয়ে আসে আর সেই বৃদ্ধাকে ইয়ংদুর পাশের সিটে বসিয়ে দেয়। তারপর প্লেনটি টেক অফ করে। বৃদ্ধা ইয়ংদুকে জিজ্ঞাসা করে সে একা কেন। ইয়ংদু বলে, আমি যখন শহরের বাইরে ছিলাম তখন আমার মা মারা গেছে। তেইনের ক্যাপ্টেন আজ তেইনকে একাই ফ্লাইট ল্যান্ড করার জন্য পারমিশন দেয়। প্লেনে ইয়ংদু অনেক চিন্তিত ছিল। তাকে প্রথম থেকেই খুব অদ্ভুত ও সন্দেহজনক মনে হচ্ছিল। ইয়ংদু তার সিট থেকে উঠে দাঁড়ায় আর পাশে থাকা বৃদ্ধাকে বলে, তোমার মেয়ের সাথে দেখা হতে তোমার অনেক দেরি হয়ে যাবে। ইয়ংদু একটি বোমা ককপিটের দরজায় লাগায় আর একটি বোমা ক্রু মেম্বারদের গায়ে ছুঁড়ে মারে, আর প্লেনে 2টো ব্লাস্ট হয়। প্লেনের ফ্লোর ফেটে একটি গর্ত হয়ে যায়। ব্লাস্টের কারণে ক্যাপ্টেন অনেক আঘাত পায় আর প্লেন কন্ট্রোলের বাহিরে চলে যায়। প্লেনটি নিচের দিকে যেতে থাকে। তেইন কোনোভাবে প্লেনটি কন্ট্রোল করে। প্লেনটি আবারও উপরে ওঠে। তখন ইয়ংদু ককপিটে এসে হাতে বোমা নিয়ে তেইনকে বলে প্লেনটি সমুদ্রের দিকে নিয়ে যেতে, না হলে সবাই মারা যাবে। তেইন কেবিনের সবাইকে চেক করতে চায়, কিন্তু ইয়ংদু রাজি হচ্ছিল না। ক্যাপ্টেনের কথাই ইয়ংদু তেইনকে কেবিনে যেতে দেয়। তেইন কেবিনের ফ্লোরে হওয়া গর্তটি আটকাতে চায় আর ক্রু মেম্বারদের বলে প্লেনটি হাইজ্যাক হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব তার হাতে। এইদিকে ক্যাপ্টেন ইয়ংদুকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। ইয়ংদু কোনো উত্তর না দিয়ে প্লেনটি তার কথা মতো নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন হেডকোয়ার্টারে প্লেনটি হাইজ্যাক হবার কথা জানাতে গেলে ইয়ংদু তার হেডসেটটি ভেঙে ফেলে আর রেডিও ইউজ করতে না করে। ক্রু মেম্বার ওকসুন ক্যাপ্টেনকে ফার্স্ট এড দেয়। ক্যাপ্টেন ইয়ংদুকে জিজ্ঞাসা করে সে কেন নর্থ কোরিয়া যেতে চাইছে। ইয়ংদু বলে, সেখানেও মানুষ থাকে। আমার দাদাও একটি প্লেন হাইজ্যাক করে সেখানে নিয়ে গিয়েছিল, আর আমিও তাই করছি। তাহলে আমিও আমার দাদার মতো ন্যাশনাল হিরো হব আর 2 বিলিয়ন পাবো। ইয়ংদু অন্য ক্রু মেম্বার মার্শালকে দড়ি দিয়ে বেঁধে দেয়। যেহেতু ক্যাপ্টেন আঘাত পেয়েছে, মার্শাল বাধা অবস্থায় আছে, সেহেতু তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যাত্রীরা নিজেদের বাঁচানোর জন্য একজোট হয়, আর একজন লোক ইয়ংদুর ওপর অ্যাটাক করে। লোকটি ইয়ংদুকে আটকে রাখছিল, কিন্তু কথা মতো কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। অনেকক্ষণ হাতাহাতি করার পর ইয়ংদু মার্শালের গানটি পায়। গান হাতে দেখে সেই লোকটিও ভয় পেয়ে যায়। ইয়ংদু তাকে বেধড়ক মারতে থাকে।
তেইন সব দেখে কেবিনে আসে আর ইয়ংদুকে রিকোয়েস্ট করে কারো কোনো ক্ষতি না করতে। তেইন হাঁটু গেড়ে বসে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তেইন ককপিটে ফিরে একটি মিটার ভেঙে ফেলে আর কেবিনে ঘোষণা করে তারা নর্থ কোরিয়া ঢুকতে চলেছে। তাই নিরাপত্তার জন্য সবাই যেন তাদের সাউথ কোরিয়ার আইডি লুকিয়ে রাখে বা নষ্ট করে ফেলে। ইয়ংদু ককপিটে বসেছিল আর ভাবছিল তার কষ্টের অতীতের কথা। ইয়ংদুর দাদা প্লেন হাইজ্যাক করার পর তাকে আর তার মাকে কত কিছুই না সহ্য করতে হয়েছে। দারিদ্র্যের সংসারে বারবার পুলিশ এসেছে আর ইয়ংদুকে ধরে জেলে নিয়ে গেছে। ইয়ংদু যখন জেল থেকে বাড়ি ফিরেছিল সে তার মাকে মৃত অবস্থায় দেখে। তার মা না খেতে পেয়ে মারা গেছে। এই কষ্ট থেকেই ইয়ংদু এত বড় কাজ করার সিদ্ধান্ত নেয়। এইদিকে মার্শাল যাত্রীদের তার বাঁধন খুলে দিতে বলে। একজন তার বাঁধন খুলতেও যায় কিন্তু পারে না। তেইন ইয়ংদুকে বলে আমরা নর্থ কোরিয়া চলে এসেছি, প্লেনের ফিউলও শেষ হয়ে গেছে, তাই আমাদের এখানেই ল্যান্ড করতে হবে। ইয়ংদু জানালা দিয়ে তাকায় আর বুঝতে পারে তারা এখনো সাউথ কোরিয়াতেই আছে। সে রেগে গিয়ে একটি বোমা নিয়ে সেই ছোট ছেলেটির হাতে দিয়ে তেইনকে ভয় দেখাতে শুরু করে। তেইন আবারও টেক অফ করতে বাধ্য হয়। ইয়ংদু তখন তেইনের পায়ে গুলি করে, তাকে বোকা বানানোর জন্য শাস্তি হিসেবে। ইয়ংদু বলে আমরা নর্থ কোরিয়া গিয়ে অনেক ভালো থাকতে পারবো। তেইন সবকিছুতে রাজি হয় আর বলে যাত্রীদের আমরা সেফ কোথাও নামিয়ে দেই, কারণ এরা নর্থ কোরিয়া একবার যাবার পর তারা যদি ফিরেও আসে এদেশের মানুষ তাদের সাথে কখনোই আর ভালো ব্যবহার করবে না, যেমনটা ইয়ংদুর জীবনে হয়েছে। তখনই সেখানে দুটো জেট প্লেন চলে আসে তাদের ফেরত আনার জন্য, কারণ তারা রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে গিয়েছিল। আজও তেইনের সেই জুনিয়র দংচল সেখানে এসেছিল। সে তেইনকে প্লেনটি ঘুরিয়ে নিতে বলে, কিন্তু তেইন তা করছিল না। দংচল বুঝতে পারে সেইবারের মতো এই প্লেনটিও হাইজ্যাক করা হয়েছে। ইয়ংদু তেইনের মাথায় গান ঠেকিয়ে তাকে নর্থে যেতে বাধ্য করে রেখেছে। তখনই তেইন অনেক দক্ষতার সাথে প্লেনটিকে উপরের দিকে উঠাতে থাকে। যেহেতু ইয়ংদু দাঁড়িয়ে ছিল আর প্লেনটি একদম সোজা হয়ে গেছিল, সেই কারণে ইয়ংদু পড়ে যায়। ইয়ংদু অনেক চেষ্টা করে উপরে উঠতে। তেইন প্লেনটিকে আবার ঠিক করে ইয়ংদুকে আটকাতে যায়। তাদের হাতাহাতির মধ্যেই মার্শাল ইয়ংদুকে গুলি করে। ইয়ংদু যাত্রীদের দিকে তাকায়, তার হয়তো একটু অনুশোচনা হচ্ছিল, কিন্তু মার্শাল কোনো ঝুঁকি না নিয়ে ইয়ংদুকে আবার গুলি করে। তারপর ইয়ংদু মাটিতে পড়ে যায় আর তার হাত থেকে একটি বোমা ফ্লোরে পড়ে। তেইন যাত্রীদের বাঁচাতে নিজেই বোমাটির ওপর শুয়ে পড়ে আর বোমাটি ব্লাস্ট হয়। তেইন অনেক আঘাত পায় আর তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তেইন প্লেনটিকে ইমার্জেন্সি ল্যান্ড করতে গেলে দেখে একটি চাকা কাজ করছে না। যাত্রীরা ও ক্রু মেম্বাররা মিলে ম্যানুয়াল সুইচের সাহায্যে চাকাটি ঠিক করে, কিন্তু বিপদ কাটেনি। তেইন তারপরও সবাইকে বাঁচাতে চেষ্টা করছিল, কিন্তু সে যেন নিস্তেজ হয়ে পড়ছিল। তখনই সে তার স্ত্রীকে কল্পনা করে আর সে সবসময় তার কাজ দায়িত্বের সাথে পালন করার কথা মনে করে। তেইন আত্মবিশ্বাস ফিরে পায়। তারা একটি জায়গায় পানির মধ্যে ল্যান্ড করে। প্লেন ক্ষতিগ্রস্ত হলেও সবাই সুরক্ষিত অবস্থায় প্লেন থেকে নেমে পড়ে, কিন্তু তেইন আর প্লেন থেকে নামতে পারে না। আজ তার প্রথম ল্যান্ডিং সাকসেস হলো। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।